নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 12ই এপ্রিল যে খবরটা সবারই চোখে পড়েছে আশা করি, ব্যাঙ্গালোরে কাফে বিস্ফোরণের মূল চক্রী বা মাস্টার মাইন্ড দুজনেই কলকাতা থেকে ধরা পড়েছে। আসলে কলকাতা বা এই রাজ্য কার্যত অপরাধ করে লুকিয়ে থাকার একটা সেফ হেভেন হয়েছে। কেন হয়েছে আপনারা জানেন, বিশদে নিয়ে বলবো না, সমঝদারোं के लिए इशारा ही काफी होता है। দেখুন, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির কে প্রার্থী হবে তা নিয়ে রাজ্যের শাসক দল নানা রকম টিকা টিপ্পনী ব্যঙ্গ বিদ্রুপ করছে। তাদের বক্তব্য, অভিষেকের এমনই নাকি জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার ভয়ে কেউ নাকি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাইছে না। নওশাদ বলেছিল ও দাঁড়াবে, শেষ পর্যন্ত দাঁড়ালো না, যদিও আইএসএফ এর প্রার্থী মজনু লস্কর আছে। নওশাদ না দাঁড়ানোয় একটা সুবিধা হয়েছে যে নওশাদ সারা জায়গায় প্রচার করতে পারবে, মানে যেখানে যেখানে আইএসএফ এর প্রার্থী আছে, শ্রীরামপুরে আছে, যাদবপুরে আছে, ডায়মন্ড হারবারের প্রার্থী হলেও কিন্তু আটকে যেত। এবং আইএসএফ ভোট ময়দানে আসায় সংখ্যালঘু ভোট যে তৃণমূল ভাবত তাদের একচেটিয়া আধিপত্য আছে, সেটাতে কিছুটা হলেও থাবা বসাবে আইএসএফ। কারণ নওশাদ হচ্ছে ফুরপুরা শরীফের পীরজাদা, এবং ফুরপুরা শরীফের সম্মান মর্যাদা মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে কতটা সেটা আমরা সবাই জানি। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তারা ফুরপুরা শরীফকে স্মরণ করেন। দেখুন, বিজেপির হয়ে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করতে বেশ কয়েকজন উন্মুখ। তাদের মধ্যে একজন হচ্ছেন কলকাতা হাইকোর্টের তরুণ আইনজীবী কৌস্তুভ বাগচি, আর একজন যিনি খুব লাইমলাইটে এসছেন, বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন 2021-এ এন্টালিতে, প্রিয়াঙ্কা টিবরিওয়াল। আইনজীবী হিসাবে তিনি খুব দক্ষতার পরিচয় দিচ্ছেন, তিনি খুব উৎসাহী। এবং তৃণমূল ছাত্র পরিষদের একদা সভাপতি, এখন বিজেপির নেতা, তরুণ নেতা, কাঁথির ভূমিপুত্র শঙ্কুদেব পান্ডা। শঙ্কুদেব যেভাবে ডায়মন্ড হারবারের বিষয় নিয়ে এখন সংবাদ মাধ্যমে সরব হয়েছেন, আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত শঙ্কুর ভাগ্যেই এই টিকিটের শিকেটা ছিঁড়তে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে আর দু একদিনের মধ্যেই হয়তো প্রার্থীর নাম ঘোষণা করে দেবে বিজেপি। সম্ভবত শঙ্কুদেব পান্ডা বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই হতে যাচ্ছে। আমি সম্ভবত বললাম কেন, না চলে বিশ্বাস নেই। আরো দুজনের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যেও কেউ একজন হতে পারে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির কেউ লড়তে চাইছে না, এই ন্যারেটিভটা শাসক শিবির তৈরি করেছে, ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে। আইপ্যাকের পরামর্শই হয়তো তৈরি করছে। বিষয়টা তা নয়। অভিষেকের বিরুদ্ধে লড়বার জন্য বিজেপির অনেক তরুণ তুর্কি নেতা তৈরি আছে। এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তাদের মধ্যে থেকে একজনকে বাছতে হবে। সেই বাছার প্রক্রিয়া কি, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানেন। রাজ্য নেতৃত্বই 3 জনের নামই পাঠিয়েছে। এখন প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট, এই সমস্ত কিছু বিচার করে একজনকে তারা মনোনীত করবেন। সম্ভবত শঙ্কুদেব পান্ডাই টিকিটটা পাবেন। এখন ডায়মন্ড হারবার কার্যত বাম দুর্গ। 1957 সাল থেকে 2009 পর্যন্ত একটানা সেখানে বামপন্থী সাংসদরা জয়ী হয়েছিলেন। জ্যোতির্ময় বসু ছিলেন দীর্ঘদিন, তারপরে অমল দত্ত জ্যোতিবাবুর ভাগনা, তারপরে আপনার শ্রমিক লাহিড়ী। 2009 সালে শ্রমিক লাহিড়ী ওখানে হেরে গেলেন সৌমেন মিত্রর কাছে। সোমেন মিত্র যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 2008 সালের মাঝের দিকে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্রকে বলেছিলেন, সোমেনদা আপনি তাহলে উত্তর
কলকাতাতেই দাঁড়ান। তা সোমেনবাবু তখন বলেছিলেন না না, এমন একটা আসন দাও যেখানে কংগ্রেস বা তৃণমূল কখনো যেতে না। তখন সোমেনবাবু নিজের থেকেই বলেছিলেন মমতাকে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাই। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ভয় পেয়ে গেছিলেন, সোমেন মিত্র এসছেন, সোমেন মিত্র কলকাতা উত্তরে দাঁড়ান, তো তিনি তো বিপদে পড়বেন, কোথায় তাকে দাঁড়াতে হবে কে জানে। তো সোমেন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করেছিলেন যে তিনি কলকাতা উত্তরের দাবিদার নয়। এখন 2009 সাল, এই 2004 সাল দেখেন, শ্রমিক লাহিড়ী 46% একটু বেশি ভোট পেয়েছিলেন। 2009 সালে সোমেন মিত্র 50%-এর বেশি ভোট পেয়েছিলেন। 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন, 40% ভোট পেলেন। আবার 2019 সালে অভিষেক 57% ভোট পেলেন। 2014 সালে অভিষেকের মূল প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম, কিন্তু 2019-এ তার প্রতিদ্বন্দ্বী হলো বিজেপির প্রার্থী প্রায় 34% ভোট পেলেন, আর সিপিএম এর প্রার্থী ডক্টর ফুয়াদ আলিমের জামানত জব্দ হলো। অর্থাৎ বাম থেকে রামে ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়েছিল ডায়মন্ড হারবার। দেখুন, ডায়মন্ড হারবার কেন্দ্রটায় প্রায় 54% মুসলমান মানুষের বাস। শহর গ্রাম দুটো মিলিয়ে ডায়মন্ড হারবারের কম্পোজিশন। ডায়মন্ড হারবারের মধ্যে আছে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা এবং আপনার মেটিয়াবুরুজ। ফলতা শিল্পাঞ্চলে তো বোধহয় আর কোনো শিল্প নেই। মেটিয়াবুরুজ আর মহেশতলায় দর্জির কাজ করেন, জরির কাজ করেন প্রচুর মানুষ আছেন। বজবজে হাতে গোনা 2-1টা জুট মিল আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. ওখানে পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে, সম্প্রীতি সেতু তৈরি হয়েছে, দুটো জল প্রকল্প তৈরি হয়েছে, মহিলা বিশ্ববিদ্যালয় আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, আপনার রায়চক বলুন, বুড়ুল বলুন, ওই জায়গায় ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়েছে। ওখানকার বেশিরভাগ মানুষ সরকারি চাকরি আর কজন করেন, অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত। তা এই হচ্ছে আপনার ডায়মন্ড হারবারের কম্পোজিশন। 2014 অভিষেক যখন প্রথমবার দাঁড়ালেন তখন কিন্তু স্টিফ কম্পিটিশনের মুখে তাকে পড়তে হয়েছিল। সোমেন মিত্র 52% ভোট পেয়েছিলেন 2009-এ, অভিষেক কিন্তু 2014 40% ভোট পেলেন, কিন্তু 2019-এ তার ভোট আবার বেড়ে প্রায় 57% হলো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভা, 7টাই তৃণমূলের দখলে। ওখানে 4টে পুরসভা আছে, ডায়মন্ড হারবার, বজবজ, মহেশতলা, পূজালি, সেগুলোও তৃণমূলের দখলে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ওভারওয়েলমিং মেজরিটিতে তৃণমূল জিতেছে। অভিষেক 2009 সালে 3,20,000-এর বেশি ভোটে জিতেছিলেন। তাহলে কি অল ইজ ওয়েল ইন ডায়মন্ড হারবার? বিষয়টা তা নয়। অভিযোগ উঠেছে যে ডায়মন্ড হারবারে অভিষেকের এই 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পিছনে অন্য অনেক কারণ ছিল। মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করতে দেওয়া হয়নি। বিরোধীরা এজেন্ট দিতে পারেনি, বিরোধী দলের কর্মী সমর্থকরা ভোট কেন্দ্রে পৌঁছতে পারেনি। সন্দেশখালীতে যেমন শাহজাহান, ওখানে ওরকম জাহাঙ্গীর নাকি আওরঙ্গজেব কি সব আছেন, যারা এলাকার মাতব্বর, ছোটবাবুর ঘনিষ্ঠ, জেলা পরিষদের ভোটে ধরুন 70,000 ভোট, 67,000 ভোটে তারা জিতেছে। এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আসন ছিল, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তার 95%-ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে। 95%টা আমার শুনেছিলাম এরকম, আপনার একটুখানি স্ট্যাটিস্টিক্সটা চেক করে নেবেন। ওটা 95 হতে পারে, 97 হতে পারে, বা 92 হতে পারে। অধিকাংশ আসনেই কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। যে ছোটবাবু পঞ্চায়েত নির্বাচন আগে কি বলেছিলেন, যে বিরোধীরা যাতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তিনি দেখবেন প্রার্থীরা যাতে মনোনয়ন দিতে
পারেন, কারোর কোনো অভিযোগ থাকলে যেন তাকে জানায়। আর নিজের লোকসভা কেন্দ্রে গণতন্ত্রের হত্যাটা কিভাবে হয়েছিল সেটা দেখেও তিনি না দেখার ভান করেছিলেন। এই হচ্ছে টবে লাগানো গাছের দ্বিচারিতা, যা বলে তা করে না। আসলে অসত্য বাসনটাকে কিভাবে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা এই ট্র্যাডিশনটা টবে লাগানো গাছ খুব ভালোভাবে রপ্ত করেছে। কখনো বলে কি করেছে শাহজাহান, কি করেছে শাহজাহান, তো মানুষ দেখছে। আর যে বললো পঞ্চায়েত নির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ হবে, গণতান্ত্রিক পরিবেশে হবে, বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারবে না, নিজের কেন্দ্রেই বিপুল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলে। ডায়মন্ড হারবারে দেখুন কোনো কেন্দ্রই কারোর দুর্গ নয়। বিরোধীরা ওখানে যদি মাটি কামড়ে লড়তে পারেন, ইলেকশন কমিশন যদি নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করে মানুষের মন থেকে ভয় ভীতি দূর করতে পারেন এবং গণনার দিন একেবারে শেষ ইভিএমটা গোনা না হওয়া পর্যন্ত বিরোধীরা যদি গণনা কেন্দ্র থেকে না বেরোন, তাহলে কিন্তু আকর্ষণীয় ফলাফল হতে পারে। এর মানে এই নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী বিপর্যয় হবে, কিন্তু এটা আমি বলতে পারি 3,20,000-এর মার্জিন এবার হওয়া সম্ভব নয়। কারণ 2019-এর অভিষেক আর 2024-এর অভিষেকের মধ্যে পার্থক্য আছে। 2024-এর অভিষেকের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, তাকে বহুবার এজেন্সি তলব করেছেন, রক্ষা কবচ নিয়ে আছেন, তখন নিয়োগ দুর্নীতি হয়নি, কালীঘাটের কাকু গ্রেপ্তার হয়নি, লিপস অ্যান্ড বাউন্স এত আলোচনার মধ্যে আসেনি। দেখুন ছোটবাবু ঘনিষ্ঠ তৃণাঙ্কুর ওই রাজ্য সভাপতি, তাকে ওই ছাত্র পরিষদে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কেন? যে জিটিএর আওতাভুক্ত স্কুলগুলোতে নিয়োগে দুর্নীতি। শিক্ষা দপ্তরের একজন ডেপুটি ডিরেক্টর এই অভিযোগপত্রটা বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দিয়েছিলেন। বিধাননগর উত্তর থানা চুপ করে বসেছিল। যেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই তদন্তের নির্দেশ দিলেন, বিধাননগর থানাকে ভর্ৎসনা করলেন কেন তারা চুপ করে বসে আছে, তখনই দেখুন কি তৎপরতা বিধাননগর থানা। পার্থ, তৃণাঙ্কুর, ওই কি প্রান্তিক নাকি সব এফআইআর জারি করেছে। যদি সিবিআই তদন্তের নির্দেশ না হতো, যদি আদালত বিষয়টা নিয়ে সক্রিয় না হতো, তাহলে এফআইআর হতো না। এই তৃণাঙ্কুর নামক ছোঁড়াটা টবে লাগানো গাছের ঘনিষ্ঠ, খুব পটর পটর করে, খুব হাব ভাব জেস্টার পশ্চার এমন যে ধরাকে সরা জ্ঞান করা। আমি অবাক হয়ে যাই, একটা নিয়োগও কি এরা সৎভাবে করতে পারেনি? আমি বলি স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। আর 13 তলা 14 তলা কালীঘাট ক্যামাক স্ট্রিট কেউ কিছু জানত না। আর যাদের দিকের অভিযোগের আঙুল তারা শাসক দলের নেতা মন্ত্রী মাতব্বর, ছোটবাবুর ঘনিষ্ঠ। দেখুন কুন্তল, বলাগড়ের শান্তনু, আবার নতুন করে যুক্ত হলো এই তৃণাঙ্কুরের নাম। এরা সবাই কিন্তু টবে লাগানো গাছের ঘনিষ্ঠ। আর টবে লাগানো গাছ কিচ্ছু জানে না, অননুকরণীয় ভঙ্গিতে বলেই চলেছে, লোকে চ্যালেঞ্জ ছুড়েই যাচ্ছে। আর যত চ্যালেঞ্জ ছুটছে পশ্চিমবঙ্গের জনতা তত হাহা করে অট্টহাসিতে ফেটে পড়ছে।